আমাদের আজকের ক্লাস মনসামঙ্গলের কবি তন্ত্র বিভূতিকে নিয়ে। সাম্প্রতিককালে আবিষ্কৃত তন্ত্র বিভূতির মনসামঙ্গল কাব্যে কিছু বৈচিত্র্য সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। গ্রন্থকর্তার নাম বিভূতি। সম্ভবত তিনি তাঁতি ছিলেন বলেই তার নামের সঙ্গে তন্ত্র শব্দটি যোগ করেছেন। কবি ছিলেন উত্তরবঙ্গবাসী। এই উত্তরবঙ্গে মনসামঙ্গল কাব্যের একটা স্বতন্ত্র ধারা প্রচলিত ছিল। কাব্যের কাহিনীতে এবং চরিত্র সৃষ্টিতেও কিছুটা নতুনত্ব দেখা যায়। তন্ত্রবিভূতির কাহিনী এবং রচনার রীতি প্রশংসনীয় হলেও এতে আদিরসের বাড়াবাড়ি নিন্দনীয়। কবি সম্ভবত সপ্তদশ শতকে বর্তমান ছিলেন। সপ্তদশ শতকের শেষ ভাগে উত্তরবঙ্গের মনসামঙ্গলের কবি হলেন তন্ত্র বিভূতি। অধ্যাপক আশুতোষ দাস উত্তরবঙ্গের মালদহ থেকে এই পুঁথির সন্ধান পান। অধ্যাপক দাস এই লেখকের দুটি পুঁথির সন্ধান পেয়েছিলেন। একটি লিপিকাল অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ, আর একখানি সম্ভবত এই পুঁথিরই প্রতিলিপি। সুকুমার সেনের মতে জগজ্জীবন ঘোষাল তার পূর্ববর্তী কবি তন্ত্র বিভূতির কোনো কোনো অংশ গ্রহণ করেছেন তার কাব্যে। সম্পাদক অধ্যাপক দাসও মনে করেন জগজ্জীবন তার পূর্বসূরি তন্ত্র বিভূতির কাছে ঋণী। সুকুমার সেন অনুমান করেছেন, মনে হয় কবি জাতিতে তাঁতি ছিলেন, তাই ভণিতায় নিজেকে তন্ত্র বিভূতি বলেছেন। সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ডের যে পূর্বার্ধ রয়েছে সেই পূর্বার্ধে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। তন্ত্রবিভূতি তার কাব্যের সর্বত্র সম্পূর্ণ ভণিতা ব্যবহার করেছেন এইভাবে: মন দিয়া শুনো সভে মনসার গীত, তন্ত্র বিভূতি গায় মনসা চরিত। সমালোচক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তন্ত্র বিভূতির কবিত্ব শক্তির প্রশংসা করে লিখেছেন, উত্তরবঙ্গের মনসামঙ্গলে যে নতুনত্ব পরিলক্ষিত হয় তার প্রথম সূচনা করেন তন্ত্র বিভূতি। এজন্য সপ্তদশ শতাব্দীর মনসামঙ্গল কাব্যের বিবর্তনের ইতিহাসে তন্ত্র বিভূতির কাব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ডক্টর অসিত কুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত তৃতীয় খণ্ডের যে প্রথম পর্ব রয়েছে সেখানে তিনি তন্ত্র বিভূতি সম্পর্কে এই কথা উল্লেখ করেছেন। সমালোচকের বক্তব্যের সারবত্তা দু একটি উদাহরণ দিলেই পাওয়া যাবে। যেমন কবি তন্ত্র বিভূতি সনকার ক্রন্দনের বা কান্নার বর্ণনা দিয়েছেন কিভাবে, সেটা আমরা দু চারটি লাইন বললেই আমরা বুঝতে পারবো বা শুনলেই আমরা বুঝতে পারবো। যেখানে কবি বলছেন যে, শুনিয়া চান্দর কথা কান্দে সোনা হানে মাথা, ভূমি পড়ে অঙ্গ আছাড়িয়া। তন্ত্র বিভূতি কবি বলে মা মনসা দেবী দ্বিজ মুনি আস্তিকের মাতা। অথবা সর্পের দংশনে বা সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যুতে সনকাকে চাঁদ যখন প্রবোধ দিচ্ছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, এবং এই সান্ত্বনার যে আমরা ভাষা আমরা দেখি তাতে পাঠক শ্রোতা যেন অশ্রু জলে প্লাবিত হয়ে যান। যেখানে লক্ষিন্দরের পিতা চাঁদ সদাগর বলছেন, মোর ভাগ্য মৈল পুত্র বালা লক্ষিন্দর, কানির সঙ্গে, কানি মানে মনসা দেবীর কথা বলছেন তিনি, কানির সঙ্গে গেল মোর বাদ বাদান্তর। তন্ত্র বিভূতি মনসামঙ্গলের নতুন আবিষ্কৃত একজন কবি। পূর্বে তার নাম শুনলেও কেউ তার কাব্যের বড় একটা খোঁজ খবর রাখতেন না।
ডক্টর আশুতোষ দাস এই কাব্য আবিষ্কার ও প্রচার করার পর এই কবি ও তার কাব্য সম্বন্ধে আলোচনা আমরা পাই। প্রায় অপরিচিত এই কবির মনসামঙ্গল বড় বিচিত্র ধরনের। মালদহ থেকে কবির পুঁথি আবিষ্কৃত হয়েছে। এতে অধিকাংশ জায়গায় তন্ত্রবিভূতির ভণিতা থাকলেও দু এক জায়গায় জগজ্জীবন ঘোষালের ভণিতাও রয়েছে। জগজ্জীবনও একই অঞ্চলের মনসামঙ্গলের কবি। তিনি কিছু পরে, তন্ত্রবিভূতির পরে আরেকখানি মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। লিপিকারদের অসাবধানতার জন্য একের পুঁথিতে অন্যের ভণিতা ও রচনা প্রবেশ করেছে বলে মনে হয়। কাব্যের কাহিনীতে প্রচলিত কাহিনীর চেয়ে কিছু নতুনত্ব দেখা যায় এবং এই কাব্যের তন্ত্র বিভূতির যে মনসামঙ্গল, সেই মনসামঙ্গল কাব্যের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো কিন্তু একেবারে গতানুগতিক নয় এবং মনে হয় উত্তরবঙ্গে মনসামঙ্গলের একটা স্বতন্ত্র ধারা, অর্থাৎ একটা আলাদা ধারা প্রচলিত ছিল। এর সঙ্গে ধর্মমঙ্গল কাব্যের তত্ত্বও যেন কিছু কিছু দেখা যায় যে মিশে গেছে। তন্ত্রবিভূতি কাব্যটির কোনো কোনো ক্ষেত্রে উগ্র ও অনাবৃত আদি রস বর্ণনা করেছেন বলে আধুনিক পাঠক তার প্রতি কিছুটা বিরূপ হতে পারেন, কিন্তু রচনা রীতি, কাহিনী প্রভৃতি বিচার করলে কবিকে প্রশংসায় করতে হয়। অনুমান করা হয়, যেটা আমি একটু আগেও বলেছিলাম, যে জগজ্জীবন ঘোষালের কিছুকাল পূর্বে বা আগে কবি সপ্তদশ শতাব্দীর প্রথম দিকেই এই কাব্যটি রচনা করেন। উত্তরবঙ্গের মনসামঙ্গলের আদি কবি হচ্ছেন তন্ত্র বিভূতি। মালদহ জেলা থেকে তন্ত্র বিভূতির একাধিক পুঁথি আবিষ্কৃত হয় এবং আমি আগেই বলেছি যে ডক্টর আশুতোষ দাস এই পুঁথি আবিষ্কার করেছিলেন এবং তার সম্পাদনায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তন্ত্র বিভূতির মনসামঙ্গলের পুঁথিটি প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা সুকুমার সেন তন্ত্র শব্দটিকে তাঁতি জাতির প্রতিনিধিত্বের উল্লেখ বলে তিনি বিবৃত করেছেন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচয়িতা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কবি ছিলেন তন্ত্র মতাবলম্বী। তন্ত্রবিভূতির মনসামঙ্গলে, যেটা আমি আগেও বলেছি, যে আদিরসের প্রভাব লক্ষ্য করা যায়। শিব ধর্ম পূজার জন্য ফুল তুলতে গিয়ে শক্তি ক্ষয় করে, যার ফলে মাংস পিণ্ড স্বরূপ মনসার জন্ম হয়। শুধু শিব নয়, পিতামহ ব্রহ্মাও মনসার সঙ্গে সাগর পার হতে গিয়ে ওই রকম দুর্বলতার পরিচয় দেন। এমনকি কিশোর লক্ষিন্দরও মাতুলানি দূষণের ন্যায় বলা যেতে পারে যে গর্হিত কর্মে লিপ্ত হয়। এই ধরনের বর্ণনা তন্ত্রবিভূতির মনসামঙ্গলে রয়েছে। লোকজীবনাশ্রয়ী আদিরসের এই প্রকাশে কবি আমরা কাব্যের মধ্যে দেখি অত্যন্ত দ্বিধাহীন। একই সঙ্গে কবির পরিমিতি বোধ ও কবিত্ব শক্তি উৎকর্ষতার পরিচয় দেয়। দেবখণ্ডের কাহিনীতেও লৌকিক জীবনের প্রভাব সুস্পষ্ট হয়ে উঠেছে। তার কাব্যের কয়েকটি লাইন আমরা যদি বলি বা শুনি তাহলেও আমরা বুঝতে পারবো, যেখানে তন্ত্রবিভূতি বলছেন, ফিরা না দেখো মোরে শঙ্কর আতাই, তোমার ঝি হই আমি নাম মনসাই, তোমার তেজেতে জন্ম নাম পদ্মাবতী, 10 দ্বন্দ্ব মধ্যে মোর হইল আকৃতি। কিন্তু দুর্গার ভয়ে শিব পূর্ণ যৌবনা কন্যাকে নিয়ে কৈলাসে যেতে পারেন না। তাই কবির শিব বলছেন, আমরা কাব্যের মধ্যে দেখি, আমার বান্য শুনো মা ব্রাহ্মণী তোতল, তুমি গেলে হবে মাই ছন্দ কুন্দল, যখন বলিবে দুর্গা কুৎসিত বচন, সহিতে নারিবে তুমি করিবে ক্রন্দন।
যে দুর্গার কুৎসিত বচন যদি তুমি শুনো তাহলে সেটা তুমি সহ্য করতে পারবে না, তুমি তখন কান্না করবে। কাজেই তুমি আমার কন্যা হলেও তোমাকে আমি আমার ঘরে নিয়ে যেতে পারবো না। কিন্তু মনসা শিবের কথা না শুনেই চলে যায় কৈলাসে, এবং যেটা হবার সেটাই হয়। দুর্গা অত্যন্ত রুষ্ট হয় এবং সন্দেহের বশে তাকে কুকথা পর্যন্ত বলেন। দুর্গা তাকে বলেন, শুনো বিটি দুষ্টমতি, বাপ লইয়া করো রতি, কাহাকে বলহ তুমি বাপ। শেষ পর্যন্ত সমুদ্র মন্থনের বিষ পান করে শিব যখন মূর্ছিত হলেন, তখন মনসা তার পিতার প্রাণ রক্ষা করে। শিবের বরে দেবী রূপে গণ্য হলেন মনসা। এই পর্বে উল্লেখনীয় হল কন্যাকে ব্রাহ্মণী তোতল বলে শিবের সম্ভাষণ। কৌতুক রসাশ্রিত লৌকিক আবহ রচনায় কবি যেমন স্বচ্ছন্দ, একের পর এক পুত্রের মৃত্যুতে সনকার দুঃখের বর্ণনাতেও তিনি তেমনি সাবলীল। 6 পুত্রের মৃত্যু হয়েছে শুনে মাতা সনকার যে কান্না, সে কান্নার মধ্য দিয়ে কবি যে করুণ রসের পরিবেশ তৈরি করেছেন তার কাব্যে, সেটা কবি কৃতিত্বে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে। সাপের দংশনে তার 7ম পুত্র লক্ষিন্দরের মৃত্যু হলে চাঁদ সদাগর তাকে সান্ত্বনা দেন, তার স্ত্রীকে লক্ষিন্দরের মাতাকে সনকাকে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, সনকা প্রবোধ চান্দ বলেন বচন, পুত্রের কারণে শোক কর অকারণ, ভালো হইল মইল পুত্র বালা লক্ষিন্দর, নিধুনিয়ার ঘরে চোরের নাহি ডর। বেহুলার রূপ বর্ণনার সঙ্গে সঙ্গে লক্ষিন্দরের মৃত্যুতে বেহুলার আর্তনাদকেও কবি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। কবি লিখেছেন, হাহাকার ক্রন্দন করি কান্দে বেহুলা সুন্দরী, বিষ উঠে কাল কেশে বাঁয়া। আবার লক্ষিন্দরের মৃত্যুতে ঝুলঝানি বলে সনকা তাকে তিরস্কার করলে তেজোদীপ্তভাবে প্রতিবাদ জানায় বেহুলা। অত্যন্ত বলা যেতে পারে তেজের পরিচয় দেয়। অত্যন্ত দৃপ্তভাবে বেহুলা সনকার, শাশুড়ি সনকার কথার তিরস্কারের প্রতিবাদ জানায়। কি বলেন বেহুলা? বেহুলা বলেন, মা ও কি করিবে রূপে, দেবতা মনুষ্যে বাদ খাইল পদ্মার সাপে, তৈল ঘৃত থাকিতে প্রদীপ নিভাইল, শ্বশুরের কারণে প্রাণনাথ হারাইল। যে আমাকে তুমি অকারণ দোষ দিচ্ছ, আমার কোনো দোষ নেই। শ্বশুরের সঙ্গে মনসার বিবাদ, তার জন্য আমার স্বামীকে আমি হারিয়েছি। সনকার কাছে লক্ষিন্দরের যোগ্য বধূ হিসেবে বেহুলার রূপ বর্ণনাতেও কবি তন্ত্রবিভূতি উৎকর্ষতার পরিচয় দেন। কবি কিভাবে বেহুলার রূপ বর্ণনা করেছেন কাব্যে আমরা শুনব। নয়ন কটাক্ষ যেন দেখিতে সুঠাম, নাসা দ্বিখল যেন গরুর সমান, চাঁপার পাখরি যেন কন্যা সর্বগায়, বিশ্বকর্মার নির্মিত যেন সুন্দর হতে পায়। সপ্তদশ শতকে উত্তরবঙ্গে মনসামঙ্গলের আদি রসাশ্রিত যে নতুন ধারার যে উত্তরবঙ্গে যে প্রবর্তন হয়েছিল, যে মনসামঙ্গল কাব্যধারার তন্ত্রবিভূতির উত্তরসূরি জগজ্জীবন ঘোষালের প্রয়াসে তা আরও বিস্তারিত আকার লাভ করেছে। শুধু মালদহ জেলা নয়, সমগ্র উত্তরবঙ্গে প্রচারিত হয় জগজ্জীবনের কাব্য। বলা যায় যে কবি জগজ্জীবন যেন এক প্রকারে তন্ত্র বিভূতিকে আত্মসাৎ করে নিজের কাব্য বিস্তার করেছিলেন। ঠিক যেমন অষ্টাদশ শতকে আবার জগজ্জীবন ঘোষালকে আত্মসাৎ করেছিলেন কবি জীবন কৃষ্ণ মৈত্রেয়। শুধু দুঃখ নয়, তৎসম শব্দ লালিত্যে সুখের আবহ রচনাতেও কবি তন্ত্র বিভূতি তার মনসামঙ্গল কাব্যে সাবলীলতার পরিচয় দিয়েছেন।